তো গত ক্লাসে যতটুকু হয়েছিল তার পরের পার্টটা আমরা করব। তার পরের পার্ট বলতে আমি তো এই যে ব্লগের এই পার্টটা করছি, এখন আমার হচ্ছে বাটনটা করতে হবে, এই লোড মোডের বাটনটা করতে হবে। বাটনটা করার আগে একটা বিষয় খেয়াল রাখেন, সেটা হলো একটা ওয়েবসাইটে আপনি যে বাটনগুলো ব্যবহার করবেন, এই যে আপনার যে বাটনটা, এই বাটনটার কিন্তু একটা ফরমেশন আছে। ফরমেশনটা কি? আপনার ওয়েবসাইটে যতগুলো বাটন আছে সবগুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন, একটা নির্দিষ্ট স্টাইল অনুপাতে হবে। আপনার ওয়েবসাইটে 4-5টা বাটন আছে, আপনি যদি 4-5টা বাটনকে 4 রকমের 5 রকমের বানান, ওইটা হবে না। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? আপনার ওয়েবসাইটে যে বাটন আছে এইগুলো একটা স্টাইলে হবে, একটা কমন স্টাইলে। সো যাই হোক, আমাদের ওয়েবসাইটে একটা বাটন আছে, আমি একটা বাটনই বানাবো, আর যদি অন্যান্য বাটন থাকতো এই স্টাইলটা ফলো করেই সেইখানে আমি কাজ করতাম। তো এই বাটনটার কনসেপ্ট হচ্ছে লোড মোড, এবং লোড মোড নিয়ে গত ক্লাসে আপনাদের সাথে কথা বলছিলাম আমি। লোড মোডের কাজ কী হবে সেটা বলছিলাম না আপনাদের? তো এখন লোড মোডের কাজের জন্য একটু আগে দেখে আসি, এটা কন্টেইনার 2, এই কন্টেইনার 2 এর বাহিরে আসেন, এইখানে আসেন, এই জায়গাটায় এসে একটা নতুন একটা ডিভ নেন, LOAD লোড নামে। এর ভেতরে নেন একটা বাটন। সো বাটনের ভিতরে টেক্সটে কী বলা? লোড মোড, LOAD লোড। লোড মোডের এমটা ছোটো হাতের, MORE। ভাই এটা না কোনো হচ্ছে টেক্সট ট্রান্সফরমেশনের ভিতরে এটা পড়ে না, সো এইভাবে লিখেই দিতে হবে। এই বাটনের অবশ্যই একটা টাইপ দিবেন। সো এই বাটনটা কি করবে? কন্টেন্ট লোড করবে। সো এই বাটনটা টাইপ হবে বাটন। যদি এটা ফরম্যাট ডাটা সাবমিট করতো তাহলে আমরা বলতাম টাইপ সাবমিট, আর যদি ফরম্যাট ডাটা রিসেট করতো তাহলে বলতাম আমরা টাইপ রিসেট। আমার কথা বুঝতে পারতেছেন সবাই? সো এখানে বাটন টাইপ বাটন বললাম, এইবার এসে এই বাটনের কাজ করবো, ব্লক 2 এর পার্টে কাজ করবো। ব্লক 2 এর পার্টে এসে ওকে ধরেন LOAD লোড। লোড ধরে এখানে হচ্ছে লোডের ভেতরে যে বাটনটা আছে এই বাটনটাকে ধরেন LOAD লোড, BUTTN বাটন, এইভাবে ধরতেছি। তবে এই বাটনটাকে সবচেয়ে ভালো হয় ক্লাস দিয়ে ধরলে, কারণ ওই যে বললাম এই বাটনটা যদি অন্যান্য জায়গায় আরও থাকে তো আসেন ওইটাই ফলো করি আমরা। আমি এখানে একটা ক্লাস দিচ্ছি LBTN নামে। LBTN মানে হচ্ছে লোড বাটন। সো সরাসরি যেহেতু ক্লাস দিয়েছি, ক্লাস দিয়ে ধরে ফেলতেছি। ওকে, লোডের ডিভ আর হচ্ছে এই বাটনটা। তো এখন আমরা ওয়েবসাইটে এসে পেজটা একটু যদি রিলোড দিই, আপনি দেখতে পাবেন লোড মোডের বাটনটা আসছে। এই বাটনটাকে মাঝখানে আনতে হবে। এটা মাঝখানে আনার সিস্টেমটা না একবারে ইজি একটা সিস্টেম। এই লোড, এই ডিভটাকে ধরে যদি আপনি বলেন টেক্সট অ্যালাইন সেন্টার, তাহলে এই বাটনটা মাঝখানে চলে আসবে। এখন বলতে পারেন ভাই আপনি তো এইখানে কাজ করলেন হচ্ছে টেক্সটের উপরে না, বাটনের উপরে। সো এই লোড ডিভের ভিতরে এটা তো একটা বাটন। সো টেক্সট অ্যালাইন আপনি এইখানে বললেন, টেক্সট অ্যালাইনের কাজ টেক্সটকে সেন্টারে আনা। দেখেন টেক্সট অ্যালাইন শুধু টেক্সটকে সেন্টারে আনে না, কন্টেন্টকেও সেন্টারে এনে ফেলে, বাটন, ইমেজ, এই কন্টেন্টগুলোকেও। তো এখানে লোডের ভিতরে আপনি টেক্সট অ্যালাইন সেন্টার বলে যদি এইভাবে ওকে মাঝখানে আনেন, এটা ভুল হবে না। দেখেন এই যে এইভাবে আমি মাঝখানে নিয়ে চলে আসলাম। এর পরের ধাপে যেটা করবো সেটা হলো, দেখেন লোডের উপরে আর নিচে কিন্তু একটা গ্যাপ হবে। এখানে আমরা একটু দেখে নিই পিএইচডিতে লোডের উপরে আর নিচে কী করছে। লোডের উপরে আর হচ্ছে নিচে, নিচে একটু বেশি রাখছে, উপরে একটু কম দিছে। উপরে নিচে, নিচে একটু বেশি দিছে, উপরে একটু কম দিছে। আমরা লোড বাটনটার উপরে নিচে সমান পরিমাণে একটা আমরা জায়গা রাখবো না। অলরেডি নিচের দিকে 100 জায়গা আছে, 100 পিক্সেলের মতন জায়গা আছে, তাহলে আমরা এই লোড এই বাটনটার উপরেই কিছুটা জায়গা রাখি। চাইলে আমরা এই জায়গায় এটা প্যাডিং দিতে পারি। এই যে লোড যে ফিল্ড, লোড এইটার হচ্ছে ভিতরে আমরা প্যাডিং দিয়ে এটাকে ফিক্স করতে পারি। প্যাডিং ধরেন টপে 100 পিক্সেল, লেফটে 0, বটমে 0, এভাবে দিতে পারেন চাইলে। আর যদি বলেন যে না ভাই এটা দিব না, তাহলে এইটার ক্ষেত্রে মার্জিনটা দেওয়াও জায়েজ আছে। আপনি চাইলে এখানে মার্জিনও দিতে পারেন, MARGIN। মার্জিন দিলে যেটা হবে, সম্পূর্ণ লোড বাটনটাই উপর থেকে নিচে নেমে আসলো। এইটাও করা যেতে পারে, আপনার যেটা ভালো লাগে দিতে পারেন, এখানে দুইটাই করা যেতে পারে। ওকে, এইবার মেইন কাজ হবে হচ্ছে বাটনটার স্টাইলে। তো এই বাটনের ক্ষেত্রে, বাটন এবং তার সাথে হচ্ছে ইনপুট ফিল্ডের ক্ষেত্রে আমরা উইথ হাইট বলে দিয়ে উল্লেখ করতে পারি, উইথ কত হবে, হাইট কত হবে, এটা বলতে পারি। আবার চাইলে প্যাডিং দিয়েও মেনটেন করা যায়। যেমন ধরেন এই যে বাটনটা, এখানে ধরেন হচ্ছে এই যে বাটনটা হচ্ছে একটা উইথ হাইট আছে, দেখেন দেখা যায় 165/60। উইথ হাইট দিয়ে মেনটেন করতে পারেন, অথবা মেনটেন করতে পারেন প্যাডিং দিয়ে, যে ওর উপরে কতটুকু প্যাডিং আছে। সাধারণত বাটনের উপরে যতটুকু প্যাডিং থাকে নিচেও ততটুকু প্যাডিং থাকে। এইখানে দেখাচ্ছে হচ্ছে উপরে 19 দেখাইতেছে, 19 মানে তার মানে হচ্ছে 18-র মতন হবে। এখানে উপরে 18, নিচে 18, এরকম 18 হবে। চাইলে প্যাডিং দিয়েও মেনটেন করা যায়। আসেন বাটনটা স্টাইলটা মেনটেন করি। সবার প্রথমে আমি ওর সাইজটা বোঝার জন্য একটা বর্ডার দিব।
এখানে হচ্ছে 1 পিক্সেল সলিড, আর বর্ডারের কালারটা ওই অ্যাশ কালার 6-2 যে কালার সেই ওই কালারটা হচ্ছে হবে 6-2 এই কালারটা হবে। সেভ, রিলোড। এইটা আসছে বাট ভালো করে বুঝতে পারতেছি না, আস্তে আস্তে আমরা কাজ করি তাহলে বুঝতে পারবো। আর এইখানে যদি দেখেন ওর ব্যাকগ্রাউন্ডে কিন্তু হোয়াইট কালার, এই হোয়াইট কালার আপনি না দিলেও পারেন, আবার ট্রান্সপারেন্ট বললেও পারেন, মানে আপনি বলতে পারেন ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট অথবা ব্যাকগ্রাউন্ড কালার ট্রান্সপারেন্ট, দুইটার একটা বলেই এটা হয়ে যায়। সো আমি যদি হোয়াইট বলি হোয়াইট কালার পাবে সরাসরি, আর যদি বলি ট্রান্সপারেন্ট তাহলেও হোয়াইট কালার পাবে। কেন বলেন তো? কারণ এই যে পিছনের আইটেমটা হচ্ছে হোয়াইট কালার, সো এটা ট্রান্সপারেন্ট করে দিলে পিছনের কালারটা এখানে দেখা যাবে। ওকে, এই যে এটা হোয়াইট হয়েছে। এইবার আপনি চাইলে ওকে প্যাডিং দিতে পারেন, প্যাডিং দিয়ে ওকে মানে ম্যানেজ করতে পারেন। PADDING বাটনের ভিতরে প্যাডিং দিয়ে ম্যানেজ করাটা ইজিলি ম্যানেজ করাটা হচ্ছে হয়ে যায়। সো আমরা পাইছিলাম একটু আগে টপে 18 পিক্সেল, টপ বটমে 18 পিক্সেল, আর লেফট রাইটে দেখি কতটুকু আছে ও। এখান থেকে ধরে রেক্টেঙ্গল মার্কিউ টু দিয়ে একটু হচ্ছে আমরা পরিমাপ করতেছি। এইখানে আছে হচ্ছে আপনার 33-এর মতন, সো 33 পিক্সেল। সেভ করেন, রিলোড দেন। ভাইরা আপনারা কি দেখতে পাচ্ছেন বাটনটা যেমন হয়ে গেছে? আপনি কি এটা বুঝতে পারছেন? যদিও পারফেক্ট হয় নাই কেন? কারণ এই বাটনটার এই টেক্সটের একটা ফন্ট সাইজ বা আদার কিছু স্টাইল আছে, সেইটা হচ্ছে এখন যখন আমি এখানে ভিতরে বসাবো তখন এটা হচ্ছে বাটনটা আরও পারফেক্ট হবে। চলেন তাহলে সেই বিষয়টুকু আরেকটু বসাই নিই। এইভাবে প্যাডিং দিয়ে মেনটেন করাটা খুব ইজি আর কি বাটনের ক্ষেত্রে, এটা ইজিলি করা যায় বাটনে প্যাডিং দিয়ে। আচ্ছা আসেন ফন্ট ফ্যামিলি নিয়ে কাজ করি, তাহলে একটু সুবিধা হবে। ধরেন ওকে ক্লিক করেন, ক্যান্সেলে যান, প্লে ফেয়ার ডিসপ্লে রেগুলার 20 পিক্সেল অ্যাশ কালার। আমরা একটু দেখব বডি থেকে এই ফন্ট ফ্যামিলি ও কী কী ইনহেরিট করছে। বডি থেকে কিচ্ছু ইনহেরিট করে নাই, বাটন ইনহেরিট করতে দেয় না, কাহিনী করে, সমস্যা নেই, ইনহেরিট করে নেই, আমরা আলাদা করে ওকে বলে দিব। ফন্ট ফ্যামিলি প্লে ফেয়ার ডিসপ্লে, ফন্ট সাইজ কত ছিল? 20 পিক্সেল, ফন্ট ওয়েট ছিল 400, কালার ছিল হচ্ছে এটা। এখন দেখেন, এখন হচ্ছে বাটনটা এখানে আর এই বাটনটা হচ্ছে পুরো সেম, তাই না? আচ্ছা, এই বাটনটা আরেকটা বিষয়, নতুন আরেকটা জিনিসের সাথে একটু পরিচয় করাবো। এই বাটনে ক্লিক করলে মানে ক্লিক একটা ইফেক্ট হবে না? মনে হবে না যে এটা ক্লিক করা যায় বা এরকম কিছু একটা মনে হবে কিনা বলেন? মনে হবে না যে ক্লিক করার মতন? যেমন আপনারা দেখেন, এই যে এইটা দেখেন, এই যে মেনুতে হচ্ছে মাউসের কার্সর রাখলে এই যে দেখা যায় যে চেঞ্জ হয়ে যায় আইকনটা। মাউসের কার্সর রাখলে যে আইকনটা আসতেছে ওইটাকে বলা হয় হচ্ছে কার্সর পয়েন্টার, মানে ওই কার্সরটার নাম পয়েন্টার। সো এখানে এই পয়েন্টারটা দেখলে মনে হয় যে এখানে ক্লিক করা যাবে কিছু একটা, কিন্তু এই বাটনে কিন্তু দেখে মনে হচ্ছে না যে এখানে ক্লিক করা যাবে বা এরকম কিছু মনে হচ্ছে না। তাহলে কি করবেন? এখানে আসেন, লেখেন CURSOR, কার্সর পয়েন্টার। আপনারা কার্সরের সাথে পরিচিত আছেন? একটু পেজটা রিলোড দেন, দেখেন এখানে এই যে হাতের আঙ্গুল হয়ে গেছে। আপনারা জানেন কার্সর এটার সাথে পরিচয় আছে? কার কার পরিচয় আছে? একটা হাত তুলেন তো। আমি একটা এখন রেফারেন্স দিব আপনাদেরকে, আপনাদের কার্সরের রেফারেন্স করতে হবে। আপনারা কার্সর পয়েন্টার, এই যে কার্সর পয়েন্টার লিখলে অথবা কার্সর CSS লিখলে W3 স্কুল থেকে একটা রেফারেন্স পাবেন। এটা দিছিলাম আপনাদেরকে আগে। এই জায়গাটা এসে ট্রাই ইট ইয়োরসেলফে ক্লিক করবেন। ক্লিক করে এখানে দেখেন মাউসের কার্সরটা যখন যেই আইটেমে রাখতেছি দেখা যায় পয়েন্টার যে চেঞ্জ হচ্ছে না, মানে স্টাইলটা চেঞ্জ হচ্ছে না। দেখেন এটার নাম হচ্ছে গ্র্যাব, এটার নাম হচ্ছে গ্র্যাবিং, এটার নাম হচ্ছে হেল্প, এটার নাম হচ্ছে মুভ, বলেই দিছে যে কোনটার কী নাম, কার্সর কোনটার কী নাম। আপনারা এই রেফারেন্সটা পড়বেন। এটিকে আপনারা নিজেরা বের করে নেবেন নাকি আমার দিয়ে দিতে হবে? বের করতে পারবেন না? কীভাবে বের করছি গুগল থেকে, ওইভাবে আপনারা নিজেরা এটা বের করে নিন, এটা পড়বেন আপনারা রেফারেন্সটা। মোটামুটি আমার বাটনটা হয়েছে। আচ্ছা, বাটনে ওরা কোনো হোভার দেয় নাই। হোভার যদি দেওয়া থাকতো আমরা কীভাবে হোভার বের করব? এই যে এইখানে হচ্ছে ওকে সিলেক্ট করেন বাটনটা, এই যে দেখেন বাটনে যদি কোনো হোভার থাকতো কী হইতো জানেন? এখানে দেখা যাইতো হচ্ছে একটা কাজ কিছু একটা করছে, আর ধরেন হচ্ছে এইখানে হচ্ছে চোখটা তোলা থাকতো, মানে আপনি চোখের উপরে ক্লিক করলেই দেখতেন নতুন একটা স্টাইল বাটনের হোভারে আসতো, এরকম কিছু একটা থাকতো। বাট ওরা হোভারে কিছু দেয় নাই। আমরা কি দিব হোভারে কিছু একটা? আচ্ছা, আমরা হোভারে দিলে কি দিতে পারি? আমরা কি অন্য টাইপের কোনো কালার দিব? লাল, নীল, সবুজ, হলুদ টাইপের কোনো কালার দিব না। এই ওয়েবসাইটে যা আছে সেইখান থেকে কোনো কিছু ব্যবহার করে আমরা বাটনে কালারটা আমরা হোভারে কিছু একটা দিব। সো LBTN হোভার, এই জায়গায় এসে আমরা হচ্ছে হোভারটাকে অ্যাপ্লাই করব। এখন বাটনের হোভারে সবচেয়ে বেস্ট কোনটা? বাটনের হোভারে সবচেয়ে বেস্ট হচ্ছে এখানে দেখেন তো, এখানে হচ্ছে কি কালার যেটা দেওয়া না, এই যে টেক্সটের কালার, এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারে দিয়ে দেওয়াটা হচ্ছে মোটামুটি ভালো, বা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করাটা হচ্ছে মোটামুটি ভালো বাটনের হোভারের জন্য। সো আমি বাটনের ব্যাকগ্রাউন্ড কালার দেখেন যখন হোভার হবে
আমি যে কাজটা করবো, বাটনের ব্যাকগ্রাউন্ডে না এই টেক্সটের কালারটাই হচ্ছে আমি বাটনের ব্যাকগ্রাউন্ডে দিয়ে দিব। আর এইটা যদি দেন, একটু দেখেন বর্তমান কী অবস্থা হয়। এটা দিলে টেক্সট আর পড়া যাচ্ছে না, টেক্সটের কালারটা হোয়াইট করে দিব। বলতে পারেন ভাই হোয়াইট কালার পাইলেন কই থেকে? হোয়াইট কালারটা বাই ডিফল্ট হচ্ছে থাকেই এইখানে, বাই ডিফল্ট এখানে থাকেই। সো হোয়াইট নিয়ে এত টেনশনের কিছু নাই। আপনারা এআই ব্যবহার করতেছেন, ধরেন আপনি যদি কোডে কোনো ভুল করেন, দেখবেন কোড আপনাকে দেখবেন মাইক্রোসফট এজ কিন্তু বলে দেয় যে আপনি যদি কোডে কোনো ভুল করেন এখানে আপনাকে বলে দিবে যে এখানে হচ্ছে দেখবেন যে ইরর দেখাবে, বা এই যে এই অপশনটাতে যদি ক্লিক করেন আপনাকে দেখবেন এআই এইখানে হচ্ছে এআই অ্যাসিস্ট্যান্ট আপনাকে বলে দিবে যে কোনো ভুল হইলে। আমার যেহেতু এখানে হচ্ছে কোনো ভুল টুল নাই, তাহলে এই কারণে হচ্ছে এখানে কিছু আসতেছে না। আপনারা এই এআই অ্যাসিস্ট্যান্টগুলো এখন থেকে ব্যবহার করবেন। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এটা কি লিখছে? সুইচ টু অ্যাক্সেসিবিলিটি টু রিভিউ, এটা লাগবে না। দেখেন একটা হোভার হয়ে গেছে না? ট্রানজিশন দিব আমরা, ট্রানজিশন 0.33 এবং বরাবরের মতন লিনিয়ারটা। ভালো হয়েছে না? বাকি থাকলো কি ফুটার। আর এই ফুটারটাও কি আমাকে করে দিতে হবে? ধরেন ফুটারের পার্টটা যদি আমরা করতে চাই, কীভাবে করব? সবার প্রথমে অবশ্যই ফুটার নামে সরাসরি সিমেন্টিক মার্কআপটা ব্যবহার করবেন। FWT ইয়ার ফুটার স্টার্ট আর এন্ডিং কোড কমেন্টিংটা করে নিচ্ছি। তার ফুটারে শুরু, ফুটারে শেষ, অবশ্যই হেডারে ফুটারে সিমেন্টিক মার্কআপগুলো ব্যবহার করবেন। এবার আসেন একটু দেখেন, এইখানে না ওরা লেআউটটা একটু উল্টাপাল্টা করছে। এই জায়গাতে দেখবেন যে এই জায়গাতে হচ্ছে যে জায়গাটা ছাড়ছে সেটা কন্টেইনার 2 এর মতন, আবার এই পাশ দিয়ে যে জায়গাটা ছাড়ছে সেটা কন্টেইনার 1 এর মতন। এখন আপনারা কী করবেন জানেন? প্রথম যে কন্টেইনারটা ব্যবহার করছিলাম ওটা কন্টেইনার 1 না, কন্টেইনার নাম ছিল, সেই কন্টেইনারটাই এখানে কল করবেন। CONTAINER কন্টেইনার কল করে দিলাম। এবার কন্টেইনার কল করার পরে কী হবে? কন্টেইনারের কাজ কী হবে? কন্টেইনারের কাজ হবে দুই পাশ থেকে জায়গা ছেড়ে দিয়ে ওকে মাঝখানে আনা। তো কন্টেইনারের উপর তো তৈরি করাই আছে, তো আলাদা করে হচ্ছে কিচ্ছু করতে হবে না CSS, কন্টেইনার খালি কল করবেন এখানে। আর এরপরে এই যে দুইটা আইটেম, এই দুইটা আইটেমের জন্য একটা র্যাপার, আর এই দুইটা আইটেমের জন্য একটা র্যাপার। সাধারণত এদেরকে বলা হয় ফুটার মেনু। একটা ওয়েবসাইটের ফুটারে দেখবেন টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি নামে আপনার পেজ থাকে। প্রাইভেসি পলিসিতে কী থাকে? এই ওয়েবসাইটে ধরেন যে যারা যারা ইউজার আসবে, ইউজারদের ডাটা এই ওয়েবসাইটের ওনার কোন কাজে ব্যবহার করবে বা কোনো উল্টাপাল্টা কাজে যে ব্যবহার করবে না, এই টাইপের কিছু প্রাইভেসি পলিসি টাইপের কন্টেন্ট লেখা থাকে। আর টার্মস অ্যান্ড কন্ডিশনের পার্টে কী থাকে? টার্মস অ্যান্ড কন্ডিশনটা সাধারণত ই কমার্স টাইপের ওয়েবসাইটে থাকে। টার্মস অ্যান্ড কন্ডিশনে হচ্ছে ধরেন ওই প্রোডাক্ট রিলেটেড বা ওয়েবসাইট ব্যবহার রিলেটেড বিভিন্ন হচ্ছে নির্দেশিকাগুলো উল্লেখ করা থাকে। আপনার যদি প্রাইভেসি পলিসি বা টার্মস অ্যান্ড কন্ডিশন কী টাইপের কন্টেন্ট দিয়ে লেখা হয় এইটা যদি জানতে চান, আপনারা গুগলে এসে একটা কাজ করতে পারেন। প্রাইভেসি, যদিও আমাদের ক্লায়েন্ট হচ্ছে দেয় নাই যে প্রাইভেসি পলিসি জেনারেট করতে দেয় নাই, আমাদেরকে ক্লায়েন্ট দিয়ে দিবে। কিন্তু যদি এমন হয় যে কেউ একজন আপনাকে বললো যে ভাই আমার ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসি আপনি জেনারেট করে দেন, আমার এইটা সম্পর্কে আইডিয়া নাই, আপনি জেনারেট করে দেন, আপনি গুগলে এসে লিখবেন প্রাইভেসি পলিসি জেনারেটর, টার্মস অ্যান্ড কন্ডিশন জেনারেটর, এগুলো লিখে সার্চ করেই দেখবেন ওয়েবসাইট আসবে। এই ওয়েবসাইটগুলোতে এসে ওরা কিছু ডাটা চাবে আপনাকে, আপনি কিছু ডাটা দিবেন, ওরাই আপনাকে প্রাইভেসি পলিসি জেনারেট করে দেবে। যেমন এই যে দেখেন, আমি এখানে হচ্ছে যদি বলি যে এটা আমার ওয়েবসাইটের নাম, কিছু ইনফরমেশন দিলে ওরা আমাকে যে প্রাইভেসি পলিসিটা জেনারেট করে দিবে সেইটা হচ্ছে এই যে এটা দেখেন, ওদের কাছে একটা প্রাইভেসি পলিসি এখানে তৈরি করাই আছে। ওরা সিম্পল যেটা করবে যে হচ্ছে আপনার ওয়েবসাইটের নামটা এই সমস্ত জায়গাগুলোতে হচ্ছে বসায় দিবে, আপনার ইমেল অ্যাড্রেস এই জায়গাগুলোতে বসায় দিবে। মানে ও বলবে যে তোমার ওয়েবসাইটের নাম দাও, তোমার ইমেল অ্যাড্রেস দাও, সো ও দেখবেন যে এই জায়গাগুলোতে আপনার ওই বিষয়গুলো বসায় দিবে। আর এগুলো এমনভাবে তৈরি করা যেটা হচ্ছে মনে করেন যে একটা ওয়েবসাইটের সাথে যায়, কমন যে সমস্ত রুলসগুলো সেগুলো সবই হচ্ছে এই জায়গাগুলোতে উল্লেখ করা। এই বিষয়টা কি বুঝতে পারছেন? যাই হোক, প্রাইভেসি পলিসি অ্যান্ড টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি এগুলো কিন্তু পেজ, ওয়েবসাইটের পেজ, এগুলো ওয়েবসাইটের রুলস অ্যান্ড রেগুলেশন সম্বলিত কিছু পেজ এগুলো। সো আমাদের এখানে ক্লায়েন্ট এগুলো দেয় না এই পেজগুলো, কিন্তু লিঙ্কগুলো তৈরি করে যেতে হবে, ফুটার মেনু আকারে এটা তৈরি করতে হবে। আচ্ছা, এইখানে আরেকটা দেখেন, এই যে সোশ্যাল মিডিয়াতে আরেকটা পার্ট দেখতে পাচ্ছি আমরা। এইখানে সোশ্যাল মিডিয়াতে যে বিষয়টা দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু একটা মেনু। এটাকে আমরা সোশ্যাল মেনু বলে থাকি। ধরেন আপনার ওয়েবসাইটের হচ্ছে ফেসবুক পেজ, টুইটার পেজ, ইনস্টাগ্রাম পেজ, এই জায়গাটাতে কী থাকবে? এই জায়গাটা হচ্ছে কানেক্টেড থাকবে। সো এই ফুটার এই মেনুগুলো তৈরি করার সিস্টেম কি?
ফুটারের এই মেনুগুলো তৈরি করার একবারে ইজিয়েস্ট, মানে একবারে ইজিয়েস্ট সিস্টেম না, বেস্ট সিস্টেমটাই শিখেন। মেনু বার যেভাবে করছেন না হেডারে, হেডারে মেনু বার কীভাবে করছি, ইউএলএল এ দিয়ে মেনু বারটা তৈরি করছি, সেম এইখানের এইটাও হচ্ছে ওই ফর্মুলাতেই হবে। সো আমি এখন যেটা করব, র্যাপার তো নিছি, এই পার্টটার নাম দিব হচ্ছে পেজেস, আর এই পার্টটার নাম দিব হচ্ছে মনে করেন সোশ্যাল, এরকম দুইটা নাম দিব, দুইটা র্যাপার দিব। সো পেজেস নাম দিলাম আগে, এটাই আমি আগে বানাই, তারপরে এটা কপি পেস্ট করলে সোশ্যালটাও হয়ে যাবে। সো পেজেস, পেজেসের ভিতরে ইউএলের শুরু শেষ, এলআই, তারপরে হচ্ছে এ। আপনারা কি এই বিষয়টা বুঝতে পারতেছেন? সো এবার খালি পেজের নামগুলো ধরেন, একটা হচ্ছে TERMS, টার্মস অ্যান্ড কন্ডিশনস, এটা আরেকবার, এবং এটার নাম হচ্ছে প্রাইভেসি। এটা গেল একটা ফরম্যাট, এটাকেই আমি কপি করব, ইউএলএলআই এ দিয়ে নেবেন, ইউএলএলআই এ। এটা আরেকবার, এটার নাম দিব সোশ্যাল, SOCIAL, সোশ্যাল। তো সোশ্যালের পার্টে না একটা বিষয় খেয়াল করেন, এখানে বলতেছে হচ্ছে ফলো, ফলো দিয়ে বোঝাইতেছে ফলো করো, কোথায়? ফেসবুককে। সো এই ফলো টেক্সট লিখবেন কীভাবে? এখানে সে একটা এলআই নিয়ে একটা স্প্যান নেবেন, স্প্যানের ভিতরে লিখবেন হচ্ছে FOLLOW, ফলো। এটা গেল হচ্ছে একটা পার্ট। আর এই জায়গায় একটু তাকান, এলআই এ এরকম হচ্ছে নেবেন 3টা আইটেম, কিন্তু এই এর ভিতরে এবার হচ্ছে কী করতে হবে, এই আইকনগুলো বসাইতে হবে। তো এই আইকনগুলো কীভাবে হচ্ছে আমরা নিব? দেখেন, একটা ওয়েবসাইটে আইকন দুই রকমের হয়ে থাকে। আইকনটা ইমেজ ফরম্যাটে থাকতে পারে, আবার আইকনটাকে টেক্সট ফরম্যাটেও নেওয়া যায়। আপনারা কি ফন্ট অসাম, বুটস্ট্র্যাপ আইকন এদের নাম শুনছেন? এই যে দেখবেন একটা ওয়েবসাইট দেখাই, FONT, ফন্ট AWESOM, ফন্ট অসাম, একটা ভালো আইকন লাইব্রেরি, তবে একটু ভারী, কারণ অনেক ফাইল এখানে। আর এটা প্রিমিয়াম পার্ট, মানে প্রিমিয়াম আছে, আমরা হচ্ছে এখান থেকে ফ্রি আইকন চালিয়ে ব্যবহার করতে পারি। কিন্তু আপনি যে ফন্টসনের ফ্রি আইকন নেবেন, আপনার যে গ্রাফিক ডিজাইনার, উনি যদি এই আইকনটা ফন্টসন থেকে না নিয়ে থাকে, তাহলে আপনি হচ্ছে ফন্টসন থেকে হচ্ছে এই আইকনটা নিলে হবে না। কেন হবে না? কারণ এখানে স্টাইল মিলবে না, মানে দেখতে একরকম লাগবে না। সো এই আইকনগুলো ফন্টসমের আইকন না। আপনি বুঝবেন কীভাবে এই আইকনটা কী টাইপের আইকন? আপনি এই যে এইখানে হচ্ছে সিলেকশন টুল দিয়ে ধরে এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করে একটু এখানে দেখেন, এগুলো হচ্ছে ফেসবুক, এগুলো হচ্ছে স্মার্ট অবজেক্ট আকারে নেওয়া। আর আরেকটা ভালোভাবে বোঝার সিস্টেম আছে, টি দিয়ে ধরে ওর উপরে ক্লিক করবেন, টি দিয়ে ধরে ওর উপরে ক্লিক করেন, দেখেন ও কোনো ফিডব্যাক দেয় কিনা। যদি ফিডব্যাক দেয় তাহলে হচ্ছে বুঝবেন যে এটা একটা টেক্সট টাইপের আইকন। একটা টেক্সট টাইপের আইকন, আইকন দুই রকমের হয়, টেক্সটও হতে পারে, যেমন এই যে ফন্টসম আইকনটা দেখছেন, এগুলো সব টেক্সট আইকন। টেক্সট আইকনের হচ্ছে সুবিধা আছে ভালো, টেক্সট আইকনটা হচ্ছে আপনার লোড হয় দ্রুত, তবে ফন্টসমটা একটু স্লো কাজ করে, কারণ ফন্টসম অনেক অনেক হচ্ছে বিশাল বড় একটা লাইব্রেরি। তো দেখেন এই যে ওয়েবসাইটে গেছি, যে ওয়েবসাইটে লোড হচ্ছে স্লোতে। যাই হোক, আরেকটা হচ্ছে বুটস্ট্র্যাপ আইকন, আমি যদি একটু দেখাই, যেমন আমরা খুব শীঘ্রই বুটস্ট্র্যাপ শিখতে যাবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ওয়েবসাইটের নাম হচ্ছে getbootstrap.com। সেই যে বুটস্ট্র্যাপে যে যদি আপনি আইকনে যান, আপনি আইকনে ক্লিক করলে দেখবেন এখানে 2000টা হচ্ছে আপনাকে আইকন দিবে ওরা, এই যে 2000-এর মতন আইকন আছে। ওকে, সো এই আইকনগুলো হচ্ছে টেক্সট টাইপের আইকন। টেক্সট টাইপের আইকনগুলো পুরোপুরি ফন্টের মতন করে ম্যানেজ করা যায়, ফন্ট সাইজ যেমন বড় করা যায়, ছোট করা যায়, ওইরকম করে হচ্ছে মেনটেন করা যায়। সো ওই জিনিসটা না, অ্যাকচুয়ালি এইটা না, এইটা দেখেন আমি এখানে ক্লিক করছি, এটা বসে গেছে, তার মানে এটা অ্যাকচুয়ালি ইমেজ, এটা কোনো হচ্ছে ফন্ট টাইপের কোনো কিছু না। আমি এখান থেকে বের হয়ে একটু হিস্টোরি থেকে আগের অবস্থায় এটাকে নিয়ে আসলাম, আবার লেয়ারে চলে আসলাম। সো এগুলোকে আমরা ইমেজ হিসাবেই নিব। কেউ আপনারা ভুলেও এখন এটাকে কেউ ফন্টসামের আইকন বা অন্য কোনো আইকন লাইব্রেরি থেকে এটাকে কানেক্ট করবেন না, এটাকে ইমেজ হিসাবে নেবেন। সো আসেন, এই আইটেমটাকে ইমেজ হিসেবে নিতে যে এখানে আবার আরেকটা হচ্ছে প্রবলেমে আমরা এখন পড়তে পারি, আসেন সেটা একটু দেখি। আগে একটু বলে দিই এই আইকনগুলো আসলে কীভাবে কোন ফরম্যাটে থাকলে সুবিধা হয়। এই টাইপের আইকনগুলো সবগুলোর হাইট সেম হইতে হবে, উইথ ডিফারেন্ট থাক, হাইট সেম হইতে হবে। যদি হাইট সেম না হয়, একটা উপরে থাকবে, একটা উপরে, একটা নিচে বসে থাকবে। ধরেন এই যে এটা ধরেন, আমি ফেসবুকটাকে সিলেক্ট করতেছি, ফেসবুক সিলেক্ট করে অল্টার প্রেস করে এখানে ক্লিক করলাম, শুধু ফেসবুক, ইমেজ থেকে ট্রিম, ওকে, কেটে বাড়তি অংশগুলো বাদ দিচ্ছি, কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করলাম, এখানে ফেসবুক আসে, এটাকে অবশ্যই পিএনজি নিতে হবে, অবশ্যই PNG 24 পিএনজি নিছি। এই জায়গাটা একটু দেখেন, এই জায়গাটা একটু কাজ আছে, এই জায়গাটায় কাজ আছে, একটু দেখেন এখানে আছে কত, এটা সাইজ 8/14 দেওয়া, তাই না? 8/14, উইথে সমস্যা নাই, হাইটের দিকে খেয়াল রাখেন, হাইট কত, 14। আসেন আপাতত এইটাকে একটু আমরা সেভ করে ফেলি, সেভে ক্লিক করতেছি পিএনজি ফরম্যাটেই, এটা আমাদের প্রজেক্ট ফোল্ডারে ফেসবুক, তো ধরেন ওটার নাম দিলাম FB, সেভ করলাম, হিস্টোরি থেকে আগের অবস্থায় চলে আসলাম, চলে এসে আমি আরেকটা আইকন দেব, টুইটারে ক্লিক করলাম, লেয়ারে গেলাম, টুইটারের লেয়ারটা অল্টার প্রেস করে ধরে
ইমেজ থেকে ট্রিম করে শুধু টুইটারটা রাখতেছি। 14 ছিল আগেরটার হাইট, মাথায় রেখেন। কন্ট্রোল অল্টার শিফট এস প্রেস করলাম সেভ করার জন্য। পিএনজি 24, এটার হাইট দেখেন ছোট, এটার হাইট ছোট, 13 পিক্সেল। এই 13 পিক্সেল এইটা হচ্ছে সমস্যা করবে। এখন কী করবেন, চেইনটা ব্রেক করে দেন আগে। চেইন মানে দিলে কি হবে, আপনি এটার হাইট বাড়ালে উইডো বাড়বে, আমার ওইটা দরকার নাই। আমি যেটা করবো শুধুমাত্র হাইট বাড়াইলেই হবে 1 পিক্সেল, জাস্ট 1 পিক্সেল হাইট বাড়াই দিচ্ছি। বাহিরে ক্লিক করেন, এটা কিন্তু ছোট্ট 1 পিক্সেল পরিমাণে বড় হয়ে গেছে, ওইটা চোখে পড়বে না। এইবার এইখানে হচ্ছে সেভে ক্লিক করে আমরা এটাকে টুইটার তো সো TW নাম দিয়ে সেভ করে ফেললাম। হিস্টোরিতে থেকে আবার আগের অবস্থায় যাব। এইখান থেকে এখন আমরা চলে যাব আমাদের ইনস্টাগ্রাম লেয়ারটাকে ধরতেছি। এখানে লেয়ারটা সিলেক্ট হয় নাই, এবার ঠিক মতন সিলেক্ট, আরে এবার সিলেক্ট হয় নাই, এবার হয়েছে। এই যে ইনস্টাগ্রাম ইমেজ ট্রিম, ওকে, কন্ট্রোল অল্টার শিফট এস। এইটা আবার 15x15 আছে অবস্থা দেখেন। এটা যেহেতু স্কোয়ার, এইটা না এইটা থাকুক, এটা থাকুক, চেইনটা থাকুক। আমি এখান থেকে 14 করে দিই, বাইরে ক্লিক করলাম, ইমেজটা এই ইমেজটা 1 পিক্সেল পরিমাণে 14x14 হচ্ছে 1 পিক্সেল পরিমাণে ছোটো হয়েছে, থাকুক। এটাকে হচ্ছে একটু চেইন ব্রেক না করেই করলাম, সেভ। এটার নাম হচ্ছে INS রাখলাম। আপনারা পুরোপুরি লিখবেন, ফেসবুকটাকে ফেসবুক, টুইটারটাকে টুইটার, ইনস্টাগ্রামটাকে ইনস্টাগ্রাম, পুরোপুরি লিখবেন। আপনারা কি সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকতেছেন? আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে ব্র্যান্ডিং করার জন্য পরামর্শ দিয়েছিলাম আমি। আচ্ছা আসেন, এবার এটাকে বসাবো কীভাবে? এলার শুরু, এলার শেষ, এখানে হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ। এখন এই অ্যাঙ্কর ট্যাগের ভিতরে এসে নেবেন হচ্ছে ইমেজ। বলতে পারেন ভাই এটা কেন করলেন, অ্যাঙ্কর ট্যাগ কেন নিলেন, তার ভিতরে ইমেজটাকে কেন নিলেন? দেখেন ইমেজ তো বসবে, এটা তো শিওর, কিন্তু ইমেজটাকে অ্যাঙ্কর ট্যাগে কেন নিলাম, কারণ এই ইমেজে ক্লিক করলে কোনো একটা লিঙ্কে আমাকে নিয়ে যাবে, ফেসবুকের লিঙ্কে বা কোনো একটা জায়গায়। এর জন্য এটার প্রপার ফরম্যাট হচ্ছে LIA, তার ভেতরে ইমেজ। এই জায়গায় এসে আমরা ইমেজটাকে কানেক্ট করে দেবো। ইমেজেসের ভিতরে FP PNG। অল্টার অ্যাট্রিবিউট ফাঁকা রাখবেন না, অল্টার অ্যাট্রিবিউটে অবশ্যই ডাটা দিয়ে দিবেন। সো আমি অল্টার অ্যাট্রিবিউট, আপনারা কি শিখতে চান কীভাবে হচ্ছে এই একটা জায়গা থেকে কপি করে এই দুইটা জায়গায় হচ্ছে বসানো হয়? কিবোর্ডে কন্ট্রোল প্রেস করবেন, কিবোর্ডে কন্ট্রোল প্রেস করে এই যে মাউসের কার্সর এখানে বসাইছেন না, বসানোর পরে আরেকটা হচ্ছে মাউসের কার্সর যেখানে বসাবেন, মানে কন্ট্রোল প্রেস করে করে যেখানে যেখানে ক্লিক করবেন, কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে করে যেখানে যেখানে ক্লিক করবেন সব জায়গাতে হচ্ছে মাউসের কার্সর বসে যাবে। সো আমি কন্ট্রোল প্রেস করে এইখানে আর এইখানে মাউসের কার্সরটা বসাই, এখানে পেস্ট করে দিলাম, সেভ। আচ্ছা ইমেজটাও বসাই দিই এইখানে, আর হচ্ছে এই জায়গায় IMAGES ইমেজেস। এতটুকু কমন ছিল, এতটুকু কমন লিখলাম। এইটা ছিল হচ্ছে আমাদের TW টুইটারের ইমেজ, আর এটা ছিল হচ্ছে আমাদের INS ইনস্টাগ্রামের ইমেজ। রিলোড, মার্কআপটা রেডি হয়েছে। ভুল মনে হয় কিছু একটা করছি, কোনো একটা মিনিমাম কথাটাকে মনে হচ্ছে বাহিরে ফেলে দিয়েছি। এই জায়গায় ভুলে মাউসের কার্সর এখানে বসেছিল তো এর জন্য হচ্ছে এটা হয়েছে, যাক ওটা বাদ দিলাম। এই যে এখন ঠিক আছে, টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি, তারপরে এই পার্টগুলো বসাইছি। এখন করণীয় কি? CSS পারবেন না এটা CSS করতে? FOOTER, ফুটার সরাসরি এলিমেন্টে দিয়ে ধরবেন, ফুটার এলিমেন্টটা দিয়ে সিমেন্টিক মার্কার। এখানে কোড কমেন্টিং করে নিই, ফুটার স্টার্ট আর ফুটার এন্ড। আপনারা আমাকে খাওয়াবেন না? এটা তো আপনাদের করার কথা ছিল, আমি করে দিচ্ছি। খাওয়াবেন না? বলেন কি খাওয়াবেন? ফুটার কন্টেইনার ধরা লাগবে না, এটা ধরেন পেজেস। তো পেজেসের ভেতরে UL LIA, UL LIA, এতে দেওয়ার মতন কিছু নাই। সো এখানে হ্যাশ থাকবে, পেজেস UL LIA ডট দিয়ে এখানে হচ্ছে SOCIAL, সোশ্যাল। সোশ্যালের ভেতরে হচ্ছে সোশ্যালের UL LI, সোশ্যালের UL LI, সোশ্যাল UL LIA, আবার সোশ্যালের ভেতরে UL LI স্প্যান,
আবার সোশ্যালের ভেতরে ইউএল এলআই এ দিয়ে আইএনজি। ক্লিয়ার এই পার্টটা? এই যে রশনি ছাড়া কেউ বলে নাই যে কেউ কিছু খাওয়াবে, আর করবো না, বন্ধ করে দিলাম। সো আমাদের সিএসএস এর পার্টে কাজ শুরু হবে কিভাবে? জাস্ট একটু রিলোড দিলাম, এগুলো লোড হয়েছে। সবার প্রথমে খেয়াল করেন, দেখছেন এখানে যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে পুরো ফুটারে, তো কেউ যদি এইখানে ফুটারের টপে আর বটমে ফুটারে প্যাডিং না দেয় আর ফুটারে ব্যাকগ্রাউন্ড কালার না দেয়, এটাকে মেনটেন করতেই পারবে না। সো আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা, আমরা এই ব্যাকগ্রাউন্ড কালারটা ধরতে পারি এখানে আই ড্রপার দিয়ে ওর উপর ক্লিক করেন। এই যে এখানে আপনাকে কালার দিয়ে দিছে, কালারটা কপি করেন। এই কালারটা কপি করে আপনি হচ্ছে ফুটারে চলে যান, ফুটারে এসে এখানে লেখেন ব্যাকগ্রাউন্ড কালার, এখানে এসে কালারটা বসায় দেন। আর এখানে অবশ্যই প্যাডিংটা এখন না দিলেও চলে। আচ্ছা যাই হোক, যেহেতু আসছে দিয়ে দিই প্যাডিংটা পরিমাপ করি কতটুকু হবে। এইখানে উপরে আনুমানিক 30-34 হয়তো 35 পিক্সেল। এটা কিন্তু এমন না যে টপে বেশি থাকবে বটমে কম থাকবে, এমন না, টপে বটমে সমান হবে। কিন্তু যদিও আমি দেখতে পাচ্ছি ওরা বটমে বেশি রাখছে, এটা এমন হয় না। সাধারণত এই জায়গাতে টপে বটমে সমান থাকে, আমরা সমান রাখি। তাহলে আমরা ফুটারের পার্টে এসে PADDING প্যাডিংটাকে হচ্ছে রাখতেছি 35 পিক্সেল, লেফট রাইটে হচ্ছে 0। রিলোড। এই যে দেখেন ফুটার টপে আর বটমের প্যাডিং। তো কন্টেইনার ভেতর হচ্ছে কন্টেন্টগুলো। একটু ধরে ধরে দেখবেন যে ওরা কে কি আছে, কার কি ভিতরে কি আছে। এই যে পেজেস, তার ভেতরে ইউএলে একটা বিষয় খেয়াল করেন, ইউএলে কিন্তু একটা প্যাডিং থাকে, দেখছেন প্যাডিংটা যদি ইউএলে ওইভাবে না ধরতে পারেন, বক্স মডেল দিয়ে দেখবেন। এই যে দেখেন ইউএল একটা প্যাডিং আছে, কিন্তু খেয়াল রেখেন ইউএলের এই প্যাডিংটা এর আগে আমরা রিমুভ করি নাই, বাট এইবার রিমুভ করতে হবে মেনুতে। আচ্ছা, সো আমরা একটা কাজ করি, এই ইউএল এর এটা দুইটাই তো ইউএল, PADDING প্যাডিংটা ওটা আগে 0 করে দিই। এইটা আমরা আগে রেডি করি। সিউএল এর প্যাডিংটা হচ্ছে 0। আর হচ্ছে ওই যে আমাদের ডটেডগুলো আসতেছিল, সো ডটেডগুলো রিমুভ করি আমরা। ইউএল থেকেও করা যায় বা এলআই থেকেও হচ্ছে করা যায়। এলআইতে ধরে লিস্ট স্টাইল, আর কি লিখলাম, লিস্ট স্টাইল নান। ওকে, ডটেডগুলো চলে গেছে। এখানে অ্যাঙ্কর ট্যাগগুলো আছে, তো অ্যাঙ্কর ট্যাগের হচ্ছে টেক্সট ডেকোরেশনটা নান করতে হবে। টেক্সট ডেকোরেশন নান। রিলোড। টেক্সট ডেকোরেশন নান, ও সরি একটার করছি, আরেকটার করি নেই। এইটার একটা আর এইখানে একটা। রিলোড, চলে গেছে। এইবার এসে পেজেস আর হচ্ছে ওরে ধরে কাজ করেন। সো আমার এই যে পেজেস আর এই যে হচ্ছে সোশ্যাল, দুজনকে আমরা ফ্লোট করব। সো একজন পেজেস হচ্ছে ফ্লোট হয়ে লেফটে যাবে, আর সোশ্যাল ফ্লোট হয়ে কই যাবে, আর IGHT রাইটে। লেফট রাইট দুজন দুই পাশে চলে গেছে। আর দুজনকে তো আসলে হচ্ছে উইথ দিতে হবে, আমি তো ভুলে আমি এটা করে ফেলছি, আগে তো উইথ দিই নেই। সো কে কতটুকু জায়গা পাবে সেই অনুপাতে তো আগে উইথ দিতে হবে, তারপরে তো ফ্লোট। সরি, আমি এটা ভুল করছি, এটা ঠিক করে দিচ্ছি। এখানে দুজন আসলে খুব বেশি জায়গা পাবে না, অল্পই হচ্ছে জায়গা পাবে। একজনকে মনে করেন ধরুন হচ্ছে 30%, অথবা হচ্ছে আপনি আরেকটু বেশিও দিতে পারেন, 35ও দিতে পারেন। 35%, দুজনকে আসেন 35% করে হচ্ছে দিয়ে রাখলাম। আর দুজনের ভিতরে একটা হচ্ছে বর্ডার দিয়ে দিই, BORDER। আচ্ছা, এটা ভুল করছি আমি, আবার আপনারা ঠিক করে নেবেন। উইথ আগে দিবেন, তারপর হচ্ছে ফ্লোট করবেন, আমি এটা একটু ভুল করছি। 1 পিক্সেল সলিড রেড কালারেরই দুটো বর্ডার দিলাম। রিলোড। এখন হচ্ছে আমরা যার যার জায়গা বুঝতে পারবো, এই যে এটাও পাশে, এই পাশে। সো ধরেন এবার ইউএল এলআই, এই এলআইটাকে হচ্ছে ফ্লোট করতে হবে। একটা একটা করে করি এবার আমরা। এলআই ফ্লোট লেফট, রিলোড, পাশাপাশি চলে আসে, তাই না? টার্মস অ্যান্ড কন্ডিশনটা পাশাপাশি চলে আসে। এবার অ্যাঙ্কর ট্যাগটাকে ধরে এটাকে ফিক্স করেন। এইখানে আমরা একটু ও টি দিয়ে ধরে ওর উপরে ক্লিক করি, ক্লিক করে হচ্ছে ক্যান্সেলে প্রেস করে দেখব। টার্মসের টি আর হচ্ছে প্রাইভেসির পিটা বড় হতে হবে। এইটাকে লেখে বড় হাতের করা ছাড়া উপায় নেই, কারণ অন্য কোনো ফরম্যাটে এটা করা যায় না। এটা একটা পার্ট গেল। আর হচ্ছে আমাদের এখানে কী কী বসবে, প্লে ফেয়ার ডিসপ্লে রেগুলার 14 পিক্সেল দেওয়া, বাট এটা 14 না, এটা হচ্ছে 16 পিক্সেল দিবেন।
আর কালার দিছে হচ্ছে ব্ল্যাক কালারটা, ডার্ক ব্ল্যাক কালারটা দিছে এই জায়গায়। আমরা একটু দেখি বডি থেকে সে কী কী ইনহেরিট করলো। আমরা যদি বডিতে যাই, বডি থেকে হচ্ছে আমাদের প্লে ফেয়ার ডিসপ্লে রেগুলার, এই তিনটা ইনহেরিট করছে। কালারটা ডিফারেন্ট, কালারটা ইনহেরিট করেও নাই, কালারটা হচ্ছে আলাদা করে বলেও দিতে হবে। সো টেক্সট ডেকোরেশনের উপরে সিএসএস এর হায়ারের কি মনে আছে, টেক্সট ডেকোরেশন যে এটার উপরে যে হচ্ছে কালার হয়, আর কালারটা ওই ব্ল্যাক কালারটা হবে 1 2 3 4 5 6, এটা দিয়ে দেন। রিলোড, এতটুকু হয়েছে। বাট এই যে আইটেমগুলোর মাঝখানে আমাকে গ্যাপ দিতে হবে না, দুইটা আইটেমের মাঝখানে, দুইটা আইটেমের মাঝখানে কতটুকু গ্যাপ আছে, দুইটা আইটেমের মাঝখানে এইখানে হচ্ছে 14-15 পিক্সেলের মতন একটা গ্যাপ আছে। সো ইউএলএলআই এ এইটাকে ধরেই একটা হচ্ছে MARGIN মার্জিন, মার্জিনটা কোন পাশে দিবেন, এক পাশে, দুই পাশে দেওয়ার দরকার নেই। এই জায়গাতে মার্জিন একটা পাশে দেন, মার্জিন রাইট ধরেন, রাইট দিকে হচ্ছে দিতেছি, ধরেন হচ্ছে 15 পিক্সেল। সেভ অ্যান্ড রিলোড। সো এই যে সরছে, বাট অ্যাঙ্কর ট্যাগ এদেরকে একটু ডিসপ্লে প্রপার্টি ব্যবহার করতে হবে, যেহেতু অ্যাঙ্কর ট্যাগ ডিসপ্লে ব্লক অথবা হচ্ছে ডিসপ্লে ইনলাইন ব্লক ব্যবহার করি। এটা দিয়ে দিলাম ডিসপ্লে ইনলাইন ব্লক, এবার পারফেক্টলি জায়গা পাইছে। দেখেন এই যে পরের অ্যাঙ্কর ট্যাগটাতেও না এই পাশে কিন্তু জায়গা পাইছে, বাট এইটাকে সরানোর দরকার নেই, লাস্ট চাইল দিয়ে এটাকে ফেলার দরকার নেই, কারণ আমার দরকার নেই তো। আমারটা এটা লেগে থাকবে হচ্ছে টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা লেগে থাকবে হচ্ছে কন্টেইনার বরাবর লেগে রয়েছে, আলাদা করে ওকে কিছু করতে হবে না আর। আচ্ছা, কিন্তু এই ইউএলটা এখনও কিন্তু তার পরিপূর্ণ জায়গা ধরে নাই। সো একটু কষ্ট করে এখানে এসে ওভারফ্লো হিডেন বলে দেন, রিলোড। এইবারও ওর জায়গাটা ঠিক মতন ধরছে। একটা কাজ করতে হবে, এই ইউএলের ভিতরে একটা মার্জিন আছে, এই মার্জিনটাও ফেলে দিতে হবে। সো মার্জিন 0 ফেলে দিলাম, বাস। দেখেন আমার টার্মস অ্যান্ড কন্ডিশনের এইটার কাজটা, টার্মস অ্যান্ড কন্ডিশন প্রাইভেসি, এটার কাজটা। আচ্ছা, এইবার কাজ করতে হবে হচ্ছে এই পার্টটার, এইটার কাজ করবো ওই আগের মতোই কাজটা হবে। সো এখানে এলআইতে এসে ফ্লোট লেফট করেন, সব পাশাপাশি চলে আসছে। সো সব পাশাপাশি চলে আসার পরে এদের একটা গ্যাপ আছে এদের ভিতরে ও 15 পিক্সেলের মতোই হচ্ছে গ্যাপটা দিন। এইটার আর এইটার গ্যাপটা হচ্ছে বেশি দেওয়া যাবে না, একই রকম রাখা উচিত। সো এখানে ইউএলএলআই এ আর স্প্যান দুই জায়গাতেই হচ্ছে বলতে হবে, দুই জায়গাতেই বলবেন ইউএলএলআই এ আর স্প্যান, কারণ আইটেম হচ্ছে ওই জায়গায় আবার এই জায়গাতেও। বলবোটা কি বলবো হচ্ছে MARGIN মার্জিন রাইট, মার্জিন রাইট দিয়ে সরাবো নাকি মার্জিন, এটাকে একটু ডিফারেন্ট করি তো, দাঁড়ান একটু মার্জিন লেফট দিয়ে সরাইতেছি, ট্রাই করে দেখি কি হয় এটা। সো প্রত্যেকটার আগে এই পাশে পাইছে। এবার এই যে এটা হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের ওই পাশে, প্রত্যেকটা এই পাশে, এটার এই পাশে দিলাম কেন জানেন, কারণ এই আইটেমটা পুরোটা হচ্ছে ওইদিকে চেপে থাকবে, তো এই কারণে এটার একটু হচ্ছে ডিফারেন্ট অ্যাঙ্গেল হচ্ছে রাখতেছি। আচ্ছা, পুরো এই ইমেলটাকে ফ্লোট রাইট করতে হবে যাতে ও ডান দিকে চেপে থাকে। এই যে চলে গেছে। আর কি আছে এখানে, এটা তো এই অ্যাঙ্কর ট্যাগ, এটা ফলোর হচ্ছে ফন্ট ফ্যামিলি আছে, ফলোর ফন্ট ফ্যামিলি নিয়ে কাজ করতে হবে। টি দিয়ে ধরে ওর উপর ক্যান্সেল দিয়ে প্লে ফেয়ার ডিসপ্লে, এটা 16 পিক্সেলই হবে। প্লে ফেয়ার ডিসপ্লে রেগুলার 16 পিক্সেল ব্ল্যাক কালার, এইটা পেয়ে যাওয়ার কথা বডি থেকে অনেক কিছুই। হ্যাঁ, অনেক কিছুই পাইছে, কালারটা ডিফারেন্ট হবে, তো কালারটা খালি হচ্ছে এখানে উল্লেখ করে দেন স্প্যানে। কালারটা হচ্ছে ব্ল্যাক কালার পাবে। 1 2 3 4 5 6, সেভ, রিলোড। আর কি আছে একটু দেখি, ওই মার্জিনটা ফেলে দিব, ইউএলের মার্জিনটা ফেলে দেন। মার্জিন প্যাডিংটা উপরে দেন, মার্জিন আর প্যাডিংটা হচ্ছে কোডটা উপরে থাক, ফ্লোট রাইটটা হচ্ছে নিচে থাক। এই তো দেখেন, ডান, কাজ হয়ে গেছে, আর কিছু নাই। এই আইকনের এই জায়গায় হচ্ছে কিছু করতে হবে না, এটা যা আছে তাই থাকবে। চাইলে একটা হোভার দেওয়া যায় এটার উপরে, বাট আমি আর এইগুলির পক্ষে আর দরকার নেই, এনাফ। এই জায়গায় আমরা একটু দেখবো যে কমন সিএসএস কোন কোন জায়গায় আছে, সেই জায়গাতে একটু ধরে কাজ করবে। একটু দাঁড়ান, পেজেস, সোশ্যাল, এই বর্ডারগুলো তো আর বসবে না, এটা বাদ। পেজেসের ইউএল, আচ্ছা এইটাতে হচ্ছে ওভারফ্লো হিডেনটা করে দেন। এটাতেও সরি করা লাগবে না, এটা তো ফ্লোট, মানে এটা হচ্ছে ফ্লোট রাইট করছি না, তাহলে আর হচ্ছে এটা করতে হবে না।
মার্জিন প্যাডিংয়ের সিরিয়ালটা রাখেন মার্জিনের পরে, তারপর ওভারফ্লো হিডেন। একটু একটু ডিফারেন্ট আছে, কিছু কিছু জায়গায় একটা লাইন হলেও ডিফারেন্ট যাইতেছে। এটা ইউএল, এটা ইউএল, মার্জিন, প্যাডিং, ফ্লোট, আর এটাতে হচ্ছে ওভারফ্লো হিডেন। থাকে এটা আলাদাই থাকলো। এলাইতে দেখি এলাইতে সেম আছে কিনা। লেফট না, লেফট না, এটা এটা সেম আছে। পেজেস ইউএল এলআই আর হচ্ছে সোশ্যাল ইউএল এলআই এটা সেম আছে। বলতে পারেন যে ভাই দুইটার ক্লাস সেম রেখে দেই, তাহলে তো মোটামুটি হয়ে যায়। দুইটার ক্লাস সেম রাখলে এখানে একটু, যেহেতু হচ্ছে আলাদা আইটেম, একটু সমস্যা হতে পারে অন্যভাবে, কারণ অন্য টাইপের আইটেমও থাকতে পারে, বলা যায় না থাকে। আমি এর জন্য আমি এইটাকে মেনটেন করতে চাচ্ছি এইভাবে, কমা দিয়ে এখানে হচ্ছে লিখে দিলাম, আর এই কোডটা হচ্ছে আর এখানে দিলাম না, এইভাবে দিব। সরি, ভুল জায়গায় দিছি রে ভাই, এটা এখানে না, এটা হচ্ছে এই জায়গায়, এই জায়গায় সেইটার এইভাবে দিলাম আর কি। ইউএল এলআই, সোশ্যাল ইউএল এলআই, পেজেস ইউএল এলআই, দুইটা একই রকম ছিল, তো ওইভাবে মেনটেন করলাম। এটা কেটে দেন, স্প্যান আলাদা, ইউএল এলআই এ, এটা দেখেন মার্জিন, এখানে হচ্ছে ডিসপ্লেটা এখানে বলতে হবে মার্জিন রাইট, না এটা আবার এক না, এখানে হচ্ছে একটু ডিসপ্লে ইনলাইন ব্লক করে দেন। কালার, টেক্সট ডেকোরেশন, অ্যাঙ্কর ট্যাগ, টেক্সট ডেকোরেশন ওইখানে নাম বললাম, আরেকটা কই নাম বলছিলাম, ইউএলএলআই স্প্যান, ইউএলএলআই স্প্যান, ইউএলএলআই মার্জিন লেফট, ডিসপ্লে ইনলাইন ব্লক, কালার, টেক্সট ডেকোরেশন নাম। আর সব জায়গায় সব কিছু মিলতেছে না, কিছু কিছু পার্থক্য আছে। মার্জিন লেফট, টেক্সট ডেকোরেশন নাম, এটা তো ইমেজ, এটার কালার বলার কোনো মানে হয় না। টেক্সট ডেকোরেশন এটা তো হচ্ছে, ও না সরি, এটা অ্যাঙ্কর ট্যাগের পার্টটা আর কি। অ্যাঙ্কর ট্যাগে কালার দেওয়া লাগবে না, বাট হচ্ছে টেক্সট ডেকোরেশন নাম এটা করে দেন, এটা অলরেডি বলে দিছি। আর অ্যাঙ্কর ট্যাগ যাতে জায়গাটা ঠিক মতন ধরে, এই ডিসপ্লে প্রপার্টিটাও রাখেন ওর ভেতরে। এই জায়গাতে কিছু কিছু করে করে হচ্ছে এক লাইনে পার্থক্য আছে থাক, আর এটা হচ্ছে কমন সিএসএস এর ভেতরে ওরকম দরকার নেই। যতটুকু হচ্ছে পারছি আমরা ইউএলএলআই ওইটা ফেলছি, ইউএলএলআই এ, ইউএলএলআই এ, পার্থক্য আছে কিছুটা কিছুটা করে, এই ইমেজে কোনো কাজ করার লাগে নাই। সেভ, রিলোড। সো এই হচ্ছে বর্তমান অবস্থা। আমরা অযাচিত এই কোডিংগুলো বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিছি। এবার আমরা পুরোটা দেখি এখানে কেমন দেখা যায়। এই তো ক্লিক করতেছি, এখানে index.html কানেক্ট হয়েছে, মেনু হোভার। যদি কেউ এটাকে উল্টাপাল্টা করে করেন খুবই খারাপ হবে, কিন্তু এ টু জেড হুবহু যেভাবে করছি ওইভাবে হচ্ছে করবেন, হুবহু। ওকে, আর তার সাথে এই নিউজ লেটারের পার্টটা খুব ভালো করে করবেন, এখানে পজিশনের যে বিষয়টা আছে এই পার্টটা। এখন আমি আপনাদেরকে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখাবো, খুবই 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 ইম্পর্টেন্ট বিষয়। গুগলে আসেন, লেখেন মার্ক আপ ভ্যালিডেশন সার্ভিস, লেখে সার্চ করতে পারেন মার্ক আপ ভ্যালিডেশন সার্ভিস, অথবা এটাও লিখতে পারেন W3C ভ্যালিডেটর। দেখার পরে ভ্যালিডেটর w3.org একটা সাইটে যাবে, বলতেছে এখানে তুমি তোমার HTML ফাইলের, এটা কিন্তু মার্ক আপ ভ্যালিডেশন মানে HTML এর লিঙ্ক দিতে পারো। মনে করেন গিটহাবে আপলোড করছেন, প্রজেক্টের লিঙ্ক দিতে পারেন, অথবা index.html ফাইলটা আপলোড করতে পারেন, অথবা চাইলে এই জায়গাতে ডাইরেক্ট ইনপুট দেওয়া যায়, HTML কোডের ডাইরেক্ট ইনপুট। সো আমি আমার HTML কোডটা, সম্পূর্ণ কোডটা কপি করলাম, কপি করে এখানে এসে বসাইছি। এবার চেকে ক্লিক করলাম, দেখি আমাদের HTML কোডে ও কোনো ভুল পায় কিনা। যদি ভুল পায় তাহলে হচ্ছে ও ইরর ধরবে, আর যদি হচ্ছে কোনো ভুল না থাকে তাহলে ও কী করবে, যেখানে আর ভুলের পরে যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে সেখানে ওয়ার্নিং ধরবে। কিছু কিছু সময় ওয়ার্নিংগুলোকে আমরা চাইলে ইগনোর করতে পারি, বাট আমরা চেষ্টা করব ইররগুলোকে আমরা অবশ্যই ফিক্স করার, যদি কোনো ইরর থাকে। আমরা যদি একটু খেয়াল করি, ওরা আমাদেরকে প্রথমে একটা ওয়ার্নিং দিছে, দিয়ে বলতেছে তুমি এখানে লরেম ইপসাম টাইপের হচ্ছে ডাটা নিয়ে কাজ করতেছো, সো তুমি HTML এ ল্যাঙ্গুয়েজ EN না দিয়ে, আমি বলতে পারেন ভাই এটা কই দিলাম খুঁজে পাইতেছি না, দেখেন এখানে হচ্ছে এই জায়গায়, এইখানে যদি ক্লিক করেন, এই জায়গাতে ক্লিক করলে বা এখানে ক্লিক করলে আপনাকে লাইনে নিয়ে যাবে, এই যে নিচের দিকে আপনাকে কোডের লাইন দেখাচ্ছে, এই যে এখানে, এই যে এটা হচ্ছে এটা,
সো বলতেছে তুমি এই যে HTML ল্যাঙ্গুয়েজ EN না দিয়ে তুমি হচ্ছে ZXS দাও। এটা হচ্ছে কি একটা ভ্যারিয়েন্ট। ভ্যারিয়েন্ট কখন আমরা বসাইতে পারি? ধরেন হচ্ছে আপনি বিভিন্ন ভ্যারিয়েন্টে কাজ করতেছেন, ইংরেজি, তারপরে ধরেন হচ্ছে অন্যান্য ল্যাঙ্গুয়েজ এগুলো ব্যবহার করতেছেন, তখন হচ্ছে ZXS দেওয়া যায়। আমরা লরিম সিস্টেম ব্যবহার করছি দেখে ও আমাদেরকে এই হিন্ট দিচ্ছে, বাট আপনারা এটা করবেন না। আপনারা একটা প্রাইমারি ল্যাঙ্গুয়েজ হিসেবে EN ব্যবহার করবেন। তার মানে এই ওয়ার্নিংটা মুখ্য কোনো ওয়ার্নিং না, এটা আমরা ইগনোর করলাম। এরপরে বলতেছে একটা ইরর হয়েছে, বলতেছে মেটার ভেতরে HTTP ইকুইভ্যালেন্ট অ্যাট্রিবিউট, এটার হচ্ছে কন্টেন্ট টাইপ মেটা, এইখানে হচ্ছে কারসেট UTF-8। একটু দাঁড়ান, আমরা এটা দেখে নিই এটা কোন জায়গা থেকে আসছে। এটা আসছে হচ্ছে এই যে এই জায়গা থেকে, মেটা কারসেট UTF-8। এটা তো কোনো ভুল হওয়ার তো কথা না, মেটা কারসেট UTF-8। একটু ওয়েট করেন, এইটা ভুল হওয়ার কথা না, এখানে দুইবার হয়ে গেছে দেখে মনে হচ্ছে প্রবলেম করতেছে, কারণ এই যে এইখানে হচ্ছে একটা লেখছি একবার, আবার এই জায়গায় আরেকটা। আচ্ছা সমস্যা নেই, উপরে যেহেতু UTF-8 ওইটা আছে, আমরা তাহলে এইটা বাদ দিয়ে দিব, এটা বাদ দেন। এখানে আসেন কোডে, এই যে এখানে হচ্ছে চেক করতেছি না, এইখানে আমরা মেটা কারসেট UTF-8 এটা বাদ দেন, এটা বাদ দেন, বাদ দিয়ে আবার রিচেক করেন। দেখি এইবার নতুন করে রিচেক করলে কি বলে। ইন্টারনেট কানেকশনটা স্লো লাগতেছে অনেক, স্লো না, অন্যান্য কাজকর্ম ঠিকই হচ্ছে, বাট কিছু কিছু সাইট হচ্ছে স্লো পারফর্ম করে। তার ভেতরে হচ্ছে এই যে W3C এই সাইটটা একটু স্লো পারফর্ম করতেছে ইদানিং। দেখেন ওই ওয়ার্নিংটা চলে গেছে। আসেন 2 নম্বরে আরেকটা ওয়ার্নিং নিয়ে কথা বলি, সরি ওই ইররটা চলে গেছে, এবার ওই ইররটা ফিক্স করে ফেলছি, এবার পরেরটা। এই জায়গাতে এসে দেখেন বলতেছে যে একটা সেকশন তুমি তৈরি করছো, যে সেকশনে তুমি কোনো রকমের কোনো হেডিং দাও নাই, তুমি অ্যাটলিস্ট একটা H2 বা H6 টাইপের কিছু একটা দেও। কোথায়? এটা ব্যানারে। ক্লিক করেন, আপনাকে ব্যানারে নিয়ে গেল। আপনাদের ব্যানার সেকশনটার কথা নিশ্চয়ই মনে আছে যে ব্যানার সেকশনটা শুধুমাত্র একটা ইমেজ বসে আর কোনো কিছু নাই। সো ভাইয়ারা এই ওয়ার্নিং নিয়ে আমরা কিচ্ছু করতে পারবো না, এটা যা আছে তাই, এটা এইভাবেই রাখতে হবে। সেম এইরকম আরেকটা আমাকে দিছে, কারণ হচ্ছে ওই যে আমি নিউজের সেকশনটাতে কোনো কিছু বসাই নাই, খালি হচ্ছে ফাঁকা রেখে চলে আসছিলাম, এই যেটা বলতেছে এখানেও হেডিং টাইপের কিছু একটা দাও। দেখেন অ্যাকচুয়ালি যদি ধরি, আমাদের এখন হচ্ছে ওয়েবসাইটে কোনো রকমের আর কোনো প্রবলেমই নেই, মানে HTML এর পার্টে কোনো প্রবলেমই আর নাই। সো এইভাবে চেক করবেন অবশ্যই প্রত্যেকটা প্রজেক্টের। চেক করার পরে আবার একটু ব্যাকে চলে যান, কোথায়? W3C ভ্যালিডেশনে, এই যে W3C, সরি এটা না, এই যে মার্কআপ ভ্যালিডেশন, প্রথমে যেখানে ছিলাম ওই জায়গাটা চলে আসেন। চলে এসে এইখানে দেখেন CSS হচ্ছে স্টাইল শিট চেকার, এইখানেও এসে ইনপুট ফাইলে আপনার স্টাইল ডট CSS এর যাবতীয় কোডগুলো এনে এখানে ফেলেন, চেকে ক্লিক করেন, দেখি কোনো ইরর দেখায় কিনা। কংগ্রেটস, নো ইরর ফাউন্ড, কোনো প্রবলেম নাই। দারুণ না? এই ফর্মুলাগুলো এবার আপনারা ব্যবহার করবেন আপনাদের কোডের HTML CSS এর এই মার্কআপ ভ্যালিডেশন মাস্ট, এটা আপনাদেরকে করতে হবে।